শ্রীমতী রাধারানী ঘরে ফিরে এসে গোবিন্দের রূপখানি চিন্তা করছেন আর বসে বসে কাঁদছে। তাহলে মা আজ আমরা আস্বাদন করছি ভগবানের রূপ অনুরাগ। তাহলে ভগবানের যে রূপ একবার ভালো করে ভেবে দেখুন, সেই রূপের বর্ণনা করা আমাদের মতো সাধারণ জীবের পক্ষে কি সম্ভব বাবা? সম্ভব? যার রূপের কথা আপনারা শুনবেন বলে এসেছেন আর যার রূপের কথা আমি বর্ণনা করব বলে এসেছি, ওমা তার রূপ তো চোখেই দেখলাম না, তার রূপে দেখা তো দূরের কথা, তাকে কোনোদিন অনুভবই করতে পারলাম না যে কৃষ্ণ কেমন বস্তু, তাকে কেমনভাবে দেখতে হয়, তাকে কেমনভাবে ভালোবাসতে হয়, তাকে কেমনভাবে ডাকতে হয়, যাকে অনুভবই করতে পারলাম না। দেখা অনেক দূরের কথা বাবা। তাহলে তার রূপের বর্ণনা আপনারা শ্রবণ করতে বসেছেন আর তার রূপের বর্ণনা আমি করব বলে এসেছি। তাহলে বাবা এই রূপ বর্ণনাটা কেমন হবে একবার লক্ষ্য করুন। একবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশকে সঙ্গে নিয়ে বরাহনগরের পাটবাড়ির পাশ দিয়ে মন্দিরে ফিরছে। এই জায়গাটা মায়েরা লক্ষ্য দেবেন। মন্দিরে যখন ফিরছে ঠিক মন্দিরের একটা পাশে একটা পাঠশালা আছে, আর সেই পাঠশালায় একজন শিক্ষক ছাত্রদের শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? ওমা দেওয়ালে একটা মানচিত্র টাঙিয়ে দিয়েছে, ভালো করে বুঝবেন বিষয়টা। দেয়ালে একটা মানচিত্র টাঙিয়ে দিয়েছে, মানচিত্রটা টাঙিয়ে দিয়ে মাস্টার মশাই হাতে একটা ছড়ি নিয়ে ছাত্রদের দেখাচ্ছেন, দেখো বাবা এটা উত্তর আমেরিকা আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আমেরিকা দেখা হলো কি না? উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা। তা ঠাকুর গিরিশকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে গিরিশ, ওই দেওয়ালে টাঙানো মানচিত্রটার দাম কত? আজ্ঞে ঠাকুর 2 টাকা হবে। বেশ, ছড়িটার দাম কত? কলকাতার বাজার তো বাবা, একটা ছড়িও সেখানে কিনতে হয়। বলে ছড়িটার দাম কত? বললে আগে ঠাকুর ওই 2 আনা 3 আনা হবে হয়তো। বাহ, তাহারে গিরিশ এক কাজ কর দেখি, ওই মাস্টার মশাইকে গিয়ে জিজ্ঞাসা করে আয় যে ওই 2 টাকা 2 আনায় কি আমেরিকা দেখা যায়? ছাত্ররা কত বোকা, ওই দেওয়ালে টাঙানো মানচিত্রে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দেখে কত আনন্দ, বাড়িতে গিয়ে মা বাবাকে বলবে, মা গো আজ আমরা আমেরিকা দেখে এসেছি। তো মা এই আমাদের মতো পার্থিব্য জগতে এই কীর্তনিয়াদের মুখে ভগবানের রূপ বর্ণনাটা করাটা বাবা সেই রকম। দেওয়ালে টাঙানো মানচিত্র দেখে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দেখছি, আর আমাদের মুখে যে রূপ বর্ণনা শুনবেন একই, আলাদা কিছু নয়। তাহলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দেখতে গেলে বাবা সেই জায়গাটাই পৌঁছাতে হবে। দেখে একটা পদনে বর্ণনা করা আর শুনে বর্ণনা করা, না দেখে বর্ণনা করা আকাশ পাতাল তফাৎ। তাহলে আমরা বলবো কি না, বৈষ্ণব মহাজনেরা যে পদ রচনা করে গিয়েছেন সেই পদের মাধ্যমে আমরা কিঞ্চিতের বঞ্চিত গোবিন্দের রূপের কথার সাধন করতে চেষ্টা করব। রাধা রানী আমার গৃহ মাঝে বসে বসে কাঁদেছি। এমন সময় হলো কি গো, ওগো হেন কালে তথা আইলা ললিতা রাই হেরিবার তরে। ওই হেন কালে তথা আইলা ললিতা রাই হেরিবার তরে। ওরে সে দশা দেখিয়া ওগো ব্যথিত হইয়া, দেখো সে দশা দেখিয়া
এইভাবে তুমি ধুলাই পড়ে পড়ে তুমি কাঁদছো কেন? রাধারানী বলছে, দিদি আমি এ কথা বলতে পারছি না নিজের মুখে। কেন বলতে পারবি না কেন? ও রাধে, মনের কথা যদি অন্যের কাছে প্রকাশ করিস মন কিন্তু বাবা হালকা হয়ে যায়। কিন্তু মাগো অন্যের কাছে বলতে, যে মনের কথা বুঝবে তার কাছেই বলতে হবে। দেখা গেল সে মনের কথা বুঝলো না, আপনি বলতে গেলেন মনের কথা, কিন্তু হয়ে গেল কি আপনার মুখে কথাগুলো শুনলো, আপনার মুখের সামনে আহা আহা করলো, পিছনে গিয়ে বলছে ঠিক হয়েছে। তাহলে যে মনের বন্ধু, যে প্রাণের বন্ধু, যে মনের কথা বুঝবে বাবা তার কাছেই তো বলতে হবে। এমন সময় বৃন্দা দিদি হাজির হয়েছে। বৃন্দা বলছে, রাধে কি হয়েছে তোর, আমার কাছে বল। ও রাধে, আমরা এই প্রভাতে প্রভাতে তোর কাছে কেন আসি জানিস? বললে, তোর মুখে আমরা প্রাণ গোবিন্দের কথা শুনবো বলে এসেছি। বলে না রাধে, একটু তোর ওই শ্রী মুখে, একটু শ্রী বদনে সুন্দর করে আমাদের গোবিন্দের কথা বল। রাধারানী বললে, সখী তবে বলি শোন, আজ আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম। বলে, তাই বুঝি? গিয়ে কি দেখলাম না, দূর থেকে আমি গোবিন্দকে দর্শন করে এলাম। আহা, তুই গোবিন্দ দর্শন করে এসেছিস, বলি আমাদের তো এমন সৌভাগ্য কোনদিন হবে না, কোনদিন হবে না। ও রাধে, তা তুই যে কৃষ্ণ দর্শন করে এসেছিস, তা বলে না রাধে, প্রাণ গোবিন্দ আমার দেখতে কেমন, তার রং কেমন, তার ঢং কেমন? বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে বললেন, চাচার চিকুরো কিছু না সম্বর, কেনে হইলা জ্ঞান চণ্ডীদাসে কহে বেজেছে হৃদয়ে শ্যামের পীড়িতা। যেই না বলেছে মা গোবিন্দ দেখতে কেমন, তুই একটু গোবিন্দের রূপের কথা বল। রাধারানী সখীদের কণ্ঠ জড়াইয়ে ধরে বলছে, সখী রে, আশ্চর্যের বিষয় হলো এই জায়গায় আমার গোবিন্দের রূপ যে দর্শন করেছে বাবা, তার কিন্তু বলার মতো বদন নাই। আছে কি? দর্শন করেছে কে? আমার নয়ন। আর যে বলবে আমার বদন, তার কিন্তু দৃষ্টি শক্তি নাই, সে কিন্তু কিছু দেখেনি। তাহলে আশ্চর্যের বিষয় হলো এটা, একজন দেখেছে যার বলার শক্তি নাই, আর যে বলবে সে তো কিছু দেখে নাই। তাহলে সখী আমি কেমন করে বলবো? তবে মাগো, গুরু কৃপা হলে সবই সম্ভব হয়। মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘবতি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বললে যদি গুরু কৃপা হয়, যেজন বোবা সেজন কথা বলতে পারে, যেজন খোড়া সেজন গিরি পর্বত পার হয়ে যেতে পারে, যেজন বধির সেজন শ্রবণ শক্তি ফিরে পায়। তাহলে বাবা গুরুর কৃপা, তাহলে গুরুর যে অশেষ কৃপা, তাহলে এই গুরুটাকে, যে যার কৃপা হলে সব সম্ভব হয়। বলে গুরু অন্য কেউ নয়, গুরুকে কেউ মনুষ্য জ্ঞান করো না, গুরু মানুষ নন, গুরু হলেন সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। গুরুদেব হলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তিনি গুরু রূপে জগতের ঘরে 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 বিরাজ করছে। ভগবান বলছেন, আমি নিখিল কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমাকে সেবা দেওয়ার মতো ক্ষমতা তোদের নাই, আমাকে ভজনা করবার মতো ক্ষমতা তোদের নাই। তবে হ্যাঁ, তোরা যাতে আমাকে সেবা করতে পারিস, সেই জন্য গুরু রূপ ধরে আমি তোদের ঘরে ঘরে যাব। গুরু সেবা দিলে, গুরুর চরণ ভজনা করলে কৃষ্ণ চরণ ভজনা করা হয়নি। তাই গৌর হরি বল হরি বল। শাস্ত্রে বলছে, কোথায় গুরুর জন্ম?
কোথায় তার বাস? কি বস্তু পেয়ে তুমি হয়েছ গুরুর দাস? বলে গুরুর বাস হচ্ছে ব্রজে, প্রেম তত্ত্ব পেয়ে আমি হয়েছি গুরুর দাস। তাহলে গুরু মানুষ নয় তো? শ্রীমতী রাধা রানী সখীদের কাছে আজকে বলছে, সখীরে তবে বলি শোন ও সখী, ও মুখমণ্ডল জিতি শারদ শোধা করো তনুরুচি তরুণ তনুরুচি তরুণ তমা। আরে নাগরের সনে ও কি বলিব সখী সে যে হলো তরুণতা মাল রে সখী ও কি বলিব মাডমিয়া তো নো তনুরুচি
ও কি বলে গো সজনী রে, আমারই চাঁদি যিনি বদনে শোভা, বদনে শোভা তোমালি যিনি তনুখানি, তনুখানি আজ হঠাৎ দেখলে এই মনে হয়, এই মনে হয় যেন একটা পূর্ণ সোনার, পূর্ণ সোনার, পূর্ণ সোনার চাঁদ ফলেছে মরম সখী ললিতারে তো তনুরচে ওই রূপী দেখে নয়নে পিছালো গেল গো ওরে মরণ, ওরে মরণ ওই রূপ দেখে পিছলা পিছলা যাই রে সখী আয় তনুরচে নয়নে পিছল পিছলে গেল গো ওরে মরম, ওরে মরম সখী দেখে ভুলিলাম রে ওরে মরম, উডি মরম সখী রূপের কি কোনো তুলনা আছে রে, ওই রূপে দেখে ভুলে গেলাম ওই রূপে দেখে ভুলে গেলাম গো ওরে মরম, ওরে মরম সখী ওই রূপে দেখে ভুলে নিতাই
বলে শরতের চাঁদ কিসে বাগনে, শরতের চাঁদ কিসে বাগনে, বলে এমনি তা রূপখানি, ওই না শরতের চাঁদ কিসে বাগনে, এমনি তার রূপখানি, বলে ও ললিতা অভিশাখা, তার রূপখানি, বলে ও ললিতা অভিশাখা, তার গৌর হরি বল হরি বল, এমনি তার রূপখানি, শরৎ চাঁদ এখানে। বলছে ও মুখমণ্ডল জিত শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। আবার কি বলছে দেখ সখী, আমার বধূ সুন্দর করে মস্তকে একটা চূড়া আছে, হ্যাঁ তাই কি বলছে, ওরে মরমিরা চূড়ে ময়ূর শ্রীখণ্ড মণ্ডিত মালতি মধুকর মামাল। মধুকর মা, বললে সখী আমার বধূর মস্তকে রয়েছে সুন্দর চূড়া আর গলায় রয়েছে মালতী ফুলের মালা। তা হ্যাঁ সখী, মালতী ফুলে মালা গাঁথা বটে, কিন্তু মালতী ফুলে ওই মধুগন্ধে আকৃষ্ট হয়ে দেখছি ওই ভ্রমরগণ বসে 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 গুনগুন গুনগুন স্বরে আমার গান করেছে। শুধু গান নয় মা, ওই গানের সঙ্গে সঙ্গে কি করছে জানো, আমার গোবিন্দের গুণও গাইছে। হ্যাঁ তাই কি বলছে, আজে বান্ধবী বন্ধু অধরে মধু মাখালো, বান্ধবী বন্ধু অধর মধু মাখো, আমার বান্ধবী বন্ধু অধরে মধু মাখালো, বান্ধবী বন্ধু অধরে মুখ মাখায়, আমার মধুর আমার মধুর আহা, মধুর মধুর মৃদু হাসে গো, মধুর মধুর মৃদু হাসে, আমার মধুর মধুর মৃদু হাসে গো, মধুর মধুর মৃদু তাহলে বাবা গোবিন্দের মস্তকে রয়েছে সুন্দর চূড়া, আবার তার ঠিক নিম্নে রয়েছে নয়নের জোড়া ভুরু, ভুরু তো নয় যেন মদন দেবের ধনু, তার বাঁকা ধনুর মতো নয়ন, আবার রয়েছে নয়নের তীক্ষ্ণ চাহনি, আবার বদন রয়েছে সুন্দর হাসি। বান্ধবী বন্ধু অধরে মধু মাখালো, মধুর মধুর মৃদু হাস, আমার গোবিন্দ সুন্দর করে মৃদু 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 হাসছে। যচ্ছ আমাদে মদন মদ মন্থর, আমার ভন তহি গোবিন্দ দাস। দহি গোবিন্দ দাস। তাহারে সখী, তুই যখন ওই গোবিন্দ রূপে নয়ন দিলি, তাহারে তোর কি একবারও মনে হলো না যে তোর ঘর আছে, তোর ঘরে তোর শাশুড়ি আছে, তোর ঘরে তোর ননদি আছে, স্বামী আছে, তোর কুল আছে, তোর যে পরস্ত্রী, তোর মনে হলো না? রাধারানী বলছে শোন সখী, আমি যখন ওই গোবিন্দ রূপে নয়নে দিয়েছিলাম তখন তো আমার এত কিছু মনে হয়নি। আমি যমুনায় জল আনতে গিয়ে দূর থেকে গোবিন্দকে দর্শন করে আর সর্বস্ব সঁপে দিয়েছি, তখন আর আমি আমাতে ছিলাম না, সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়েছি। তবে সখী এখন আমার শুধু একটাই কথা মনে হচ্ছে। কি মনে হচ্ছে জানিস? তবে বলি শোন মরমিরে, আমি কেন গেলাম যমুনার জলে ওরে সখী, কেন গেলাম যমুনার জলে ওরে সখী, আমি কেন গেলাম যমুনার জলে ওরে সখী, কেন গেলাম যমুনার জলে ওরে সখী, আর নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ওই নন্দের নন্দের চাঁদ পাতিয়া রূপের ফাঁক, আমার নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের
কাজ ভালো করি নাই রে, আমি কাজ তো ভালো করি নাই রে, আমি কাজ ভালো করি নাই আমি রে, কাজ তো ভালো করি নাই রে, আমি একাকিনী জলে গিয়ে কাজ ভালো করি নাই আমি রে, একাকিনী জলে গিয়ে কাজ তো ভালো করি নাই। আমি একাকিনী জলে গিয়ে কাজ ভালো করি নাই আমি রে, একাকিনী জলে গিয়ে আমি যমুনায় জল আনিতে গিয়ে, কাজ তো ভালো করি নাই রে, আমি যমুনায় জল আনতে গিয়ে একাকিনী জলে গিয়ে, যমুনায় জল আনতে ওই গিয়ে, একাকিনী জলে গিয়ে যমুনায় জলাতে গিয়ে একাকিনী জলে গিয়ে আমি কাজ কাজ তো তো ভালো করি নাই রে। রাধারানী সখীদের কাছে বলছে, সখী আমি কেন গেলাম যমুনার জলে, নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, ব্যাদ ছড়ে কদম্বের তলে। তা বাবা, রাধারানী এখানে গোবিন্দকে ব্যাদ বলছেন কেন? ব্যাদ কেন বলছি? বলে ও সখী, ব্যাদ বলছি কেন জানিস? তবে বলি শোন। ব্যাদ যখন পাখি শিকার করে, মায়েরা ব্যাদ দেখেছেন? ব্যাদ চেনেন? ব্যাদ কাকে বলে জানেন তো? জানেন না? বলি ব্যাদ কাকে বলে জানেন না? যারা পাখি শিকার করে। তা ব্যাদ কি করে দেখুন, যখন পাখিকে ধরবে বলে মনে মনে স্থির করে, তখন ওই গাছের ডালে এক জাতীয় আটা মাখিয়ে রাখে এবং পাখির প্রিয় আহারের ব্যবস্থাটাও করে রাখে। পাখি কি করে, এডাল ওডাল করে উঠতে উঠতে, বসতে বসতে, লাফালাফি করতে 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 যেই না সেই গাছের ডালে এসে বসে আর আটার সঙ্গে বাবা আটকে যায়। তাই তো তেমন আমার প্রাণ গোবিন্দ কি করিল জানিস? কি করল আমার প্রাণ গোবিন্দ? ওই ব্যাধির মতো আমায় ধরল। তবে বলি শোন সখী, না ব্যাধের মতো কেন? না ওই ব্যাধ যেমন আঠা মাখিয়ে রেখেছিল, তেমন আমার গোবিন্দের ওই রূপটা এমন, যেই না আমি ওই রূপে নয়ন দিলাম, কি হলো জানিস? বলে দিয়া হাস্যা সুধা চারা, ওরে অঙ্গ ছটা, ওরে আটা তারা, ললিতারে ওই দিয়া হাস সুধা করে তাই গৌর হরি বল হরি বল। রঙ্গ সমা সুধা করো ওরে ললিতা ওরে দিয়া হাসা। গোবিন্দের হাসিটা হচ্ছে বাবা চার। বৈষ্ণব মহাজন পদের মধ্যে বুঝিয়ে দিচ্ছে দেখুন। ওরে দিয়া হাসা সুধা চারা, ওই না অঙ্গ ছটাঙা, আটা তার, ওই দিয়া হাস সুধা চারো রঙ্গ সমা ওই আঠা তারো আমারে আখি পাখি। আস্তে দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা, আঠা তার। তাহলে হাসিটা হচ্ছে চার আর অঙ্গের ছটাটা হচ্ছে কি আটার স্বরূপ, তাই না? আখি পাখি তাহাতে করিল। এখানে রাধারানীর আখি অর্থাৎ নয়নটাকে পাখির সঙ্গে তুলনা করছে মহাজন। তাই বলছে আখি পাখি তাহাতে পড়িল আগা, ওরে আখি পাখি
ধরা পড়িল। তাই কি বলছে ওমা এখানে ওই যে গোবিন্দের বদনে মধুর হাসি, বান্ধকী বন্ধু অধরে মধু মা খালো, মধুর মধুর মৃদু হাস। তা আমার ওই নয়ন গোবিন্দের ওই রূপের সঙ্গে আটকে গেল। বললে হ্যাঁ রে, তোর নয়ন না হয় গোবিন্দর রূপ দেখে আটকে গেল, তা তোর মন? বললে সখী মনও ধরা পড়ে গেল। কিভাবে ধরা পড়লো সখী রে? তবে বলি শোন, বলে মনোমৃগী হেন কালে পড়িল রূপ পেরো জালে। ওই না মনোবিগি নিজের ছলে মরা পড়িল বেদের ছলে। মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে। মনোবিগি হেন কালে পড়িল রূপ এরো জালে ওরে শূন্য দেহ আমার, শূন্য দেহ পিঞ্জরে রহিল গো, আরে শূন্য দেহ পিঞ্জরে রহিল। আমার শূন্য দেহ পিঞ্জর হইল গো, শূন্য দেহ পিঞ্জর হইল। বলে রইল পরে রইল পরে, সখী রইল পরে, রইল পরে, বলে শূন্য খাঁচায় আমার রইল পরে, শূন্য ঠাচায় আমার রইল পরে, আরে শূন্য